মডাল ভার্ব ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো আমাদের ডেইলি কনভারসেশনে সাহায্য করে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এদেরকে ব্যবহার করতে হয়। এগুলো সেন্টেন্সে মূলত পসিবিলিটি, পারমিশন, অব্লিগেশন এবং অ্যাবিলিটি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। চলুন ধাপে ধাপে শিখি কিভাবে মডাল ভার্ব ইউজ করলে আপনার ইংলিশ আরও পলিশড এবং এফেক্টিভ হবে। ক্যান হলো একটি গুরুত্বপূর্ণ মডাল ভার্ব, যা আমরা ক্ষমতা বা অ্যাবিলিটি, অনুমতি বা পারমিশন, সম্ভাবনা বা পসিবিলিটি এবং অনুরোধ বা রিকোয়েস্ট প্রকাশ করার জন্য ব্যবহার করি। ক্যান হলো একটি সাধারণ এবং ব্যবহারিক ওয়ার্ড, যা দৈনন্দিন কথোপকথনে খুব বেশি ব্যবহৃত হয়। এখন আমরা শিখব কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। টু এক্সপ্রেস অ্যাবিলিটি বা ক্ষমতা প্রকাশ করতে, এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। শি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। এই দুটি উদাহরণে আমরা ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করেছি। ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক। টু এক্সপ্রেস পারমিশন বা অনুমতি প্রকাশ করতে। ফর এক্সাম্পল, ইউ ক্যান টেক এ ব্রেক, তুমি বিরতি নিতে পারো। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি। এই দুটি উদাহরণে আমরা দেখলাম ক্যানকে কিভাবে অনুমতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। টু মেক রিকোয়েস্ট বা অনুরোধ প্রকাশ করতে। ফর এক্সাম্পল, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। বা ক্যান ইউ পাস দ্য সল্ট, তুমি কি লবণটা দিতে পারবে। এই উদাহরণগুলিতে অনুরোধ করতে আমরা ক্যানকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। দিস রোড ক্যান বি বিজি, এই রাস্তা ব্যস্ত থাকতে পারে। এই দুটি উদাহরণে আমরা ক্যানকে ব্যবহার করলাম সম্ভাবনা প্রকাশ করতে। টু অফার হেল্প বা সহায়তার প্রস্তাব দিতে, এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে আপনাকে ক্যানকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হয়। ফর এক্সাম্পল, ক্যান আই ক্যারি ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগটি বহন করব। আর একটা উদাহরণ দেখা যাক: ক্যান আই অ্যাসিস্ট ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এই উদাহরণগুলিতে আমরা ক্যানকে ব্যবহার করলাম সহায়তার প্রস্তাব দিতে। ক্যানের পরের ব্যবহারটা দেখা যাক। টু গিভ সাজেশনস বা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন, ইউ ক্যান ট্রাই দিস ড্রেস, তুমি এই পোশাকটি পরে দেখতে পারো। আর একটা উদাহরণ দেখা যাক: ইউ ক্যান স্টাডি হার্ডার, তুমি আরও কঠোর পড়াশোনা করতে পারো। এই উদাহরণগুলিতে আমরা পরামর্শ দিতে ক্যানকে ব্যবহার করলাম। টু আস্ক ফর পারমিশন বা অনুমতি চাইতে ক্যানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। মানে প্রথমে ক্যানকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হবে। ফর এক্সাম্পল, ক্যান আই গো আউটসাইড, ক্যান আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি। ক্যান উই সিট হিয়ার, আমরা কি এখানে বসতে পারি। এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা ক্যানকে ব্যবহার করলাম। টু শো ইম্পসিবিলিটি বা নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আই কান্ট লিফট দিস বক্স, আমি এই বাক্সটি তুলতে পারি না। শি কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সে সমস্যাটি বুঝতে পারে না। তাহলে এই উদাহরণগুলিতে আমরা দেখলাম কিভাবে নেতিবাচক ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। ক্যান শব্দটি ইংলিশ শেখার একটি শক্তিশালী মাধ্যম। এটি আমাদের ক্ষমতা প্রকাশ, অনুমতি চাওয়া এবং ভদ্রতার সঙ্গে কথা বলার সুযোগ দেয়। তাই ক্যানের সঠিক ব্যবহার শিখুন এবং আপনার ইংরেজির দক্ষতা বাড়ান। এবার আমরা শিখব কিভাবে কুডকে ব্যবহার করা হয়। কুড একটি খুব ভার্সাটাইল মডেল ভার্ব, যা ইংলিশে বিভিন্ন আইডিয়াস বোঝাতে ব্যবহৃত হয়, যেমন অ্যাবিলিটি, পসিবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, সাজেশনস। এটি ক্যানের পাস্ট টেন্স হিসাবেও ব্যবহৃত হয়। আজকে আমি কুডের ব্যবহারের বিভিন্ন দিক স্টেপ বাই স্টেপ শর্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। কুডের ব্যবহার ভালোভাবে বোঝা গেলে ইংলিশে কমিউনিকেশন করা অনেক সহজ হয়ে যাবে। চলুন এক এক করে কুডের ব্যবহারগুলি শেখা যাক। টু এক্সপ্রেস পাস্ট অ্যাবিলিটি মানে অতীতে কিছু করার ক্ষমতা বোঝাতে
কুডকে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। যেমন আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং। আমি ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারতাম। সি কুড সিং বিউটিফুলি ইন হার চাইল্ডহুড। সে তার শৈশবে সুন্দর গান গাইতে পারত। এই উদাহরণগুলিতে আমরা অতীতে কিছু করার ক্ষমতা প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম। কুডের পরের ব্যবহারটা দেখা যাক। টু মেক পোলাইট রিকোয়েস্ট বা ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে কুডকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে কুডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বেস ভার্বকে বসাতে হবে। যেমন কুড ইউ হেল্প মি উইথ দিস? তুমি কি আমাকে এটা করতে সাহায্য করতে পারবে? আর একটা উদাহরণ দেখা যাক। কুড ইউ ওপেন দ্য উইন্ডো? তুমি কি জানালাটা খুলতে পারবে? তাহলে এই উদাহরণগুলিতে ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে আমরা কুডকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতেও কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম, সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। যেমন ইট কুড রেন টুমরো। কাল বৃষ্টি হতে পারে। দিস প্ল্যান কুড ওয়ার্ক ওয়েল। এই পরিকল্পনা ভালো কাজ করতে পারে। এই উদাহরণগুলিতে আমরা সম্ভাবনা প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম। টু আস্ক ফর পারমিশন বা অনুমতি চাইতে কুডকে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যেমন কুড আই বরো ইওর বুক? কুড আই বরো ইওর বুক? আমি কি তোমার বই ধার নিতে পারি? আর একটা উদাহরণ দেখা যাক। কুড উই লিভ আর্লি টুডে? আমরা কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? এই উদাহরণগুলিতে অনুমতি চাইতে আমরা কুডকে ব্যবহার করলাম। টু মেক সাজেশনস বা পরামর্শ দিতে কুডকে ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ভার্ব। যেমন ইউ কুড ট্রাই কলিং হার এগেন। তুমি তাকে আবার ফোন করার চেষ্টা করতে পারো। আর একটা উদাহরণ দেখা যাক। উই কুড টেক এ ডিফারেন্ট রুট। আমরা অন্য রাস্তা নিতে পারি। এই উদাহরণগুলিতে পরামর্শ দিতে আমরা কুডকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস হাইপোথিক্যাল সিচুয়েশনস বা পরিস্থিতি কল্পনা করতে কুডকে ব্যবহার করা হয়। যেমন ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমি ধনী হতাম আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতাম। আর একটা উদাহরণ দেখা যাক। হি কুড উইন ইফ হি প্র্যাকটিসড মোর। সে আরও অনুশীলন করলে জিততে পারত। এই উদাহরণগুলিতে পরিস্থিতি কল্পনা করতে কুডকে ব্যবহার করা হলো। টু এক্সপ্রেস ইম্পসিবিলিটি অর ডাউট, অসম্ভবতা বা সন্দেহ প্রকাশ করতে কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট প্লাস কুড নট প্লাস বেস ভার্ব। যেমন আই কুড নট ফিনিশ দ্য টাস্ক অন টাইম। আমি সময় মতো কাজটি শেষ করতে পারিনি। দে কুড নট বিলিভ দ্য নিউজ। তারা খবরটি বিশ্বাস করতে পারেনি। এই উদাহরণগুলিতে সন্দেহ প্রকাশ করতে বা অসম্ভবতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয়েছে। চলুন কুডের পরের ব্যবহারটা দেখা যাক। টু শো পোলাইটনেস ইন কোয়েশ্চেন্স। প্রশ্নে ভদ্রতা প্রকাশ করতে কুডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, কুড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, কুড আই স্পিক টু দ্য ম্যানেজার? আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? কুড ইউ গিভ মি এ মোমেন্ট? তুমি কি আমাকে এক মুহূর্ত সময় দেবে? তাহলে এইভাবে আমরা ভদ্রতা প্রকাশ করতে প্রশ্নে কুডকে ব্যবহার করতে পারি। এবার আমরা শিখব উইল এবং উডের ব্যবহার। উইল এবং উড ইংলিশে গুরুত্বপূর্ণ মডেল ভার্ব, যা অ্যাকশনস, ইন্টেনশনস, পসিবিলিটিস এবং হাইপোথিক্যাল সিচুয়েশনস বোঝাতে ব্যবহৃত হয়। এগুলি খুব ভার্সাটাইল এবং এফেক্টিভ কমিউনিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা উইল এবং উডের ব্যবহার সহজ উদাহরণ সহ শিখি। ইউজ অফ উইল, ইচ্ছা বা ভবিষ্যৎ প্রকাশে উইলকে ব্যবহার করা হয়। টু টক অ্যাবাউট দ্য ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে কথা বলা। স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস উইল প্লাস বেস ভার্ব। যেমন আই উইল ভিজিট ইউ টুমরো। আমি তোমার সঙ্গে কাল দেখা করব। আর একটা উদাহরণ দেখা যাক। শি উইল কল ইউ লেটার। সে তোমাকে পরে ফোন করবে। এই উদাহরণগুলিতে ইচ্ছা বা ভবিষ্যৎ প্রকাশে উইলকে ব্যবহার করা হয়েছে। উইলের পরের ব্যবহারটা দেখা যাক।
টু মেক প্রমিসেস অর অফার্স, প্রতিশ্রুতি বা প্রস্তাব দেওয়া বোঝাতে উইলকে ব্যবহার করা হয়। যেমন আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি তোমার পড়াশোনায় সাহায্য করব। আর একটা উদাহরণ দেখা যাক, উই উইল টেক কেয়ার অফ দ্য ইস্যু, আমরা সমস্যার সমাধান করব। টু এক্সপ্রেস সার্টেনটি, নিশ্চয়তা প্রকাশ করতে উইলকে ব্যবহার করা হয়। যেমন ইট উইল রেন দিস ইভিনিং, আজ সন্ধ্যায় বৃষ্টি হবে। এখানে নিশ্চয়তা প্রকাশ করতে আমরা উইলকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক, দে উইল সাকসিড ইন দেয়ার মিশন, তারা তাদের মিশনে সফল হবে। তাহলে আমরা দেখলাম নিশ্চয়তা প্রকাশ করতে কিভাবে উইলকে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব উডের ব্যবহার। উডকে ব্যবহার করা হয় সৌজন্য বা শর্তযুক্ত পরিস্থিতি প্রকাশে। এক এক করে উডের ব্যবহার শেখা যাক। টু টক অ্যাবাউট হাইপোথেটিক্যাল সিচুয়েশনস, বা কল্পিত পরিস্থিতি বোঝাতে উডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ভার্ব। যেমন ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ বিগ হাউস, যদি আমি ধনী হতাম আমি একটি বড় বাড়ি কিনতাম। আর একটা উদাহরণ দেখা যাক, সি উড ট্রাভেল মোর ইফ সি হ্যাড টাইম, তার সময় থাকলে সে আরও ভ্রমণ করত। এই উদাহরণগুলিতে সৌজন্য বা শর্তযুক্ত পরিস্থিতি প্রকাশে উডকে ব্যবহার করা হলো। উডের পরের ব্যবহারটা দেখা যাক। টু মেক পোলাইট রিকোয়েস্ট, বা ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে উডকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম, উড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যেমন উড ইউ পাস দ্য সল্ট, আপনি কি লবণটা দেবেন? বা উড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করবেন? এই উদাহরণগুলিতে ভদ্রতাপূর্ণ অনুরোধ করতে উডকে ব্যবহার করা হলো। টু টক অ্যাবাউট পাস্ট হ্যাবিটস, অতীত অভ্যাস প্রকাশ করতে উডকে ব্যবহার করা হয়। যেমন হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে আউটসাইড এভরিডে, আমরা ছোটোবেলায় প্রতিদিন বাইরে খেলতাম। এটা একটা অতীত অভ্যাস, সেই জন্য এখানে আমরা উডকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক, হি উড অলওয়েজ ব্রিং ফ্লাওয়ার্স ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য সবসময় ফুল আনত। টু এক্সপ্রেস ফিউচার ইন দ্য পাস্ট, অতীতে ভবিষ্যৎ প্রকাশ করা। হি সেড হি উড কাম টুমরো, হি সেড হি উড কাম টুমরো, সে বলেছিল সে কাল আসবে। আর একটা উদাহরণ দেখা যাক, দে প্রমিসড দে উড কল মি, দে প্রমিসড দে উড কল মি, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমাকে ফোন করবে। এই উদাহরণগুলিতে অতীতে ভবিষ্যৎ প্রকাশ করতে উডকে ব্যবহার করা হয়েছে। উইল এবং উড ইংলিশ শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। উইল ফিউচার টেন্স বোঝাতে এবং উড পোলাইট এক্সপ্রেশন বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে ব্যবহার করা হয়। এই মডেল ভার্বগুলি সঠিকভাবে প্র্যাকটিস করলে আপনার ইংলিশ কমিউনিকেশন অনেক উন্নত হবে। তাই প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করুন এবং বিভিন্ন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবার আমরা শিখব কিভাবে মে, মাইট এবং মাস্টকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এগুলো মডেল ভার্ব যা সেন্টেন্সের অর্থকে আরও নির্দিষ্ট বা শক্তিশালী করে। চলুন আমরা এক এক করে এগুলোর ব্যবহার শিখি। মে অনুমতি বা সম্ভাবনার জন্য ব্যবহার করা হয়। মে সাধারণত অনুমতি বা পারমিশন এবং সম্ভাবনা বা পসিবিলিটি প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন ইউ মে গো টু দ্য প্লেগ্রাউন্ড, তুমি মাঠে যেতে পারো। এটা পারমিশন অর্থে আমরা মেকে ব্যবহার করলাম। আবার পসিবিলিটি অর্থেও মেকে ব্যবহার করা হয়। যেমন ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে সম্ভাবনা বোঝাতে আমরা মেকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব মাইটের ব্যবহার। মাইটকে কম সম্ভাবনার জন্য ব্যবহার করা হয়, বা বলতে পারেন লেস পসিবিলিটি বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সি মাইট বি লেট, সে দেরি করতে পারে। দে মাইট উইন দ্য গেম, তারা হয়তো ম্যাচটি জিততে পারে। এই উদাহরণগুলিতে কম সম্ভাবনা বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা শিখব মাস্টের ব্যবহার। মাস্টকে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বা দৃঢ় বিশ্বাসের জন্য। মাস্ট প্রধানত বাধ্যবাধকতা বা অব্লিগেশন বা দৃঢ় বিশ্বাস মানে স্ট্রং সার্টেনটি বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং, গাড়ি চালানোর সময় তোমাকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। এটা একটি অব্লিগেশন বা বলতে পারেন বাধ্যবাধকতা, সেটা বোঝাতে এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। এবার আমরা দেখব স্ট্রং সার্টেনটি বা দৃঢ় বিশ্বাস বোঝাতে কিভাবে মাস্টকে ব্যবহার করা হয়।
হি মাস্ট বি অ্যাট হোম নাও। হি মাস্ট বি অ্যাট হোম নাও। তাকে এখন বাড়িতে থাকতেই হবে। এখানে মাস্টকে ব্যবহার করা হলো স্ট্রং সার্টেনটি বা দৃঢ় বিশ্বাস বোঝাতে ব্যবহার করা হলো। মানে আমার বিশ্বাস সে এখন বাড়িতেই থাকবে। তাহলে আমরা শিখলাম মে, মাইট, মাস্টের সঠিক ব্যবহার। এগুলো আপনাদের ইংলিশ স্পিকিং এবং রাইটিং আরও ভালো করতে সাহায্য করবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হাউ টু ইউজ হেল্পিং ভার্বস ইন ইংলিশ। হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস ইংরেজি বাক্যে প্রধানত ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। এগুলো টেন্স, মুড এবং ভয়েস বোঝাতে ব্যবহৃত হয়। হেল্পিং ভার্বস তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারিজ, মডাল অক্সিলারিজ এবং সেমি মডেলস। চলুন এগুলোর ব্যবহার উদাহরণসহ শেখা যাক। প্রাইমারি অক্সিলারিজ, যেখানে আমরা বি, ডু, হ্যাভ এই সমস্ত ভার্বদের ব্যবহার করে থাকি। বি ভার্ব। বি ভার্ব বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে কোনো অবস্থা বা ক্রিয়াকে বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। সে দেরি করেছিল, হি ওয়াজ ডিলেইং। আমরা সঠিক হব, উই উইল বি কারেক্ট। এখানে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার দেখলাম। হাউ টু ইউজ বি ভার্বস ইন ইংলিশ। বি ভার্বস হলো ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সাধারণত ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি ইত্যাদি রূপে ব্যবহৃত হয়। এই ভার্বস মূলত কোনো ব্যক্তির অবস্থা, চেহারা, সময় বা ঘটনার বর্ণনা দিতে ব্যবহৃত হয়। চলুন এই ভার্বসগুলি ভালোভাবে শেখা যাক। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। এখানে আমরা ইজ, অ্যাম, আর ইত্যাদিকে ব্যবহার করব। ইজ, অ্যাম এবং আর বর্তমান কালের জন্য ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে অ্যাম সিঙ্গুলার সাবজেক্ট আয়ের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে সুন্দর। এখানে সেকে আমরা কোনো মেয়ে অর্থে ব্যবহার করব। তো এর ইংরেজি হবে শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। ইজ সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। তারা খেলায় ব্যস্ত, দে আর বিজি উইথ দ্য গেম। দে আর বিজি উইথ দ্য গেম। আর প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। এটাও আপনাকে মনে রাখতে হবে। এতক্ষণ আমরা শিখলাম প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। এবার দেখব পাস্ট টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। পাস্ট টেন্সে বি ভার্ব বলতে বোঝায় ওয়াজ, ওয়ার ইত্যাদি। ওয়াজ এবং ওয়ার অতীতকালের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর এক্ষেত্রেও সেন্টেন্স স্ট্রাকচার হয় একই রকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি গতকাল ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। আই ওয়াজ ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহৃত হয় এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। তারা স্কুলে ছিল, দে ওয়ার অ্যাট স্কুল। দে ওয়ার অ্যাট স্কুল। ওয়ার প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। সে অসুস্থ ছিল, হি ওয়াজ সিক। হি ওয়াজ সিক। এখানে সে অর্থে আমরা কোনো ছেলেকে বুঝিয়েছি। এবার দেখব ফিউচার টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। এখানে আমরা উইল বি বা শ্যাল বিকে ব্যবহার করতে পারি। বি ফিউচার টেন্সে উইল বা শ্যালের সাথে ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে উইল বা শ্যালকে বসাতে হবে প্লাস বি প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি আগামীকাল বাড়িতে থাকব, আই উইল বি অ্যাট হোম টুমরো। আই উইল বি অ্যাট হোম টুমরো। আমরা তোমার সাথে থাকব, উই শ্যাল বি উইথ ইউ। উই শ্যাল বি উইথ ইউ। সে সফল হবে, হি উইল বি সাকসেসফুল। হি উইল বি সাকসেসফুল। তাহলে আমরা দেখলাম ফিউচার টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। বি ভার্বস উইথ প্রোগ্রেসিভ টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স বোঝাতে বি ভার্বস এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ফর এক্সাম্পল, আমি পড়াশোনা করছি, আই অ্যাম স্টাডিং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব বলতে আমরা অ্যামকে ব্যবহার করেছি এবং স্টাডি হচ্ছে মূল ভার্ব, তার সাথে আমরা আইএনজিকে যুক্ত করেছি। আর একটা উদাহরণ দেখা যাক। সে কাজ করছিল, হি ওয়াজ ওয়ার্কিং। হি ওয়াজ ওয়ার্কিং।
এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব বলতে ওয়াজকে ব্যবহার করা হয়েছে এবং মূল ভার্ব ওয়ার্কের সাথে আইএনজিকে যোগ করা হয়েছে। তারা খেলছে, দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েসে কিভাবে বি ভার্বকে ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসে বি ভার্বস এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার ইজ রিটেন, দ্য লেটার ইজ রিটেন। এখানে সাবজেক্ট হলো দ্য লেটার, বি ভার্ব হলো ইজ এবং রিটেন হলো রাইটের পাস্ট পার্টিসিপল। আর একটা উদাহরণ দেখা যাক। বইটি পড়া হচ্ছিল, দ্য বুক ওয়াজ বিং রেড, দ্য বুক ওয়াজ বিং রেড। কাজটি সম্পন্ন হবে, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। এখানে ফিউচার টেন্সে আমরা প্যাসিভ করতে উইল বিকে ব্যবহার করলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসালাম। এবার আমরা শিখব কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কিভাবে বি ভার্বকে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন স্ট্রাকচার হবে এরকম: বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, সে কি বাড়িতে? ইজ সি অ্যাট হোম, ইজ সি অ্যাট হোম। এখানে ইজ হলো বি ভার্ব, সি হলো সাবজেক্ট, অ্যাট হোম হলো কমপ্লিমেন্ট। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট। যেমন, আমি খুশি নই, আই এম নট হ্যাপি, আই এম নট হ্যাপি। এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো বি ভার্ব, তারপর নটকে বসানো হয়েছে নেগেটিভ করতে, তারপর কমপ্লিমেন্টকে বসানো হয়েছে। এখানে কমপ্লিমেন্ট হলো হ্যাপি। এবার আমরা শিখব রুলস ফর ইউজিং বি ভার্বস। সাবজেক্ট অনুযায়ী সঠিক বি ভার্ব নির্বাচন করুন। সিঙ্গুলার এবং প্লুরালের সাথে সঠিক ফর্ম ব্যবহার করুন। টেন্স অনুযায়ী বি ভার্বের পরিবর্তন হয়। প্যাসিভ ভয়েস এবং কন্টিনিউয়াস টেন্স তৈরিতে বি ভার্ব অপরিহার্য। এগুলো আপনাকে মনে রাখতে হবে। এবার কিছু প্র্যাকটিস টিপস দেখা যাক। প্রথম টিপস হলো ছোট সেন্টেন্স দিয়ে শুরু করুন। বিভিন্ন টেন্সে বি ভার্বের ব্যবহার অনুশীলন করুন। নেগেটিভ এবং প্রশ্ন তৈরি করে সঠিক ব্যবহার শিখুন। বি ভার্বসের ব্যবহারের দক্ষতা আপনাকে আরও কনফিডেন্ট ইংলিশ স্পিকার বানাতে সাহায্য করবে। এবার আমরা শিখব ডুয়ের ব্যবহার। ডু সাধারণত প্রশ্ন, নেগেটিভ সেন্টেন্স এবং জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ডু, ডাজ অথবা ডিড প্লাস বেস ভার্ব। যেমন, তুমি কি বই পড়ছো? ডু ইউ রিড বুকস, ডু ইউ রিড বুকস। আমি কাজ করি, আই ডু ওয়ার্ক, আই ডু ওয়ার্ক। সে আমাকে সাহায্য করেছিল, হি ডিড হেল্প মি, হি ডিড হেল্প মি। এবার আমরা দেখব হ্যাভের ব্যবহার। হ্যাভকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স বোঝাতে। স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। তারা স্কুলে গিয়েছিল, দে হ্যাড গন টু স্কুল, দে হ্যাড গন টু স্কুল। সে কাজ শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার আমরা শিখব মডেল অক্সিলারিজ, মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। মডেল ভার্বস মূল ভার্বের আগে বসে সেন্টেন্সে ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝায়। প্রথমে আমরা দেখব ক্যান এবং কুডের ব্যবহার। ক্ষমতা বা অনুমতি বোঝায়। ফর এক্সাম্পল, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও। আমি ছোটবেলায় দৌড়াতে পারতাম, আই কুড রান অ্যাজ এ চাইল্ড, আই কুড রান অ্যাজ এ চাইল্ড। মডেল ভার্ব নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনি সেটি দেখতে পারেন। এতে আপনার ইংরেজির দক্ষতা অনেক বাড়বে। এবার আমরা শিখব মে এবং মাইটের ব্যবহার। সম্ভাবনা বা অনুমতি বোঝাতে মে মাইটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি ক্লাসে যেতে পারো, ইউ মে অ্যাটেন্ড দ্য ক্লাস, ইউ মে অ্যাটেন্ড দ্য ক্লাস। আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুডে, ইট মাইট রেন টুডে। মাইটকে অনেক কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, মানে আজ বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এবার দেখব শ্যাল, শুডের ব্যবহার। শ্যাল ভবিষ্যৎ ইঙ্গিত করে এবং শুড দায়িত্ব বা পরামর্শ বোঝায়। ফর এক্সাম্পল,
আমি আগামীকাল আসব। I shall come tomorrow. I shall come tomorrow. তোমার সতর্ক হওয়া উচিত। You should be careful. You should be careful. এখানে উচিত বা পরামর্শ দিতে আমরা শুডকে ব্যবহার করলাম। এবার দেখা যাক উইল উডের ব্যবহার। উইল ভবিষ্যৎ কাজ এবং উড শর্তাধীন বা ভদ্রতার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি কাজ করব। I will work. I will work. তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? Would you help me? Would you help me? এবার দেখব মাস্টের ব্যবহার। মাস্টকে ব্যবহার করা হয় প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে। ফর এক্সাম্পল, তোমাকে স্কুলে যেতে হবে। ইউ মাস্ট গো টু স্কুল। ইউ মাস্ট গো টু স্কুল। এটা প্রয়োজনীয়তা বলতে পারেন বা এটা বাধ্যবাধকতা, যে তাকে স্কুলে যেতেই হবে, সেই জন্য আমরা এখানে মাস্টকে ব্যবহার করলাম। তাকে নিয়ম মেনে চলতে হবে। হি মাস্ট ফলো দ্য রুলস। হি মাস্ট ফলো দ্য রুলস। এটা একটা বাধ্যবাধকতা, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব সেমি মডেলস, মানে অট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার টু। এদেরকে আমরা সেমি মডেলস বলে থাকি। প্রথমে আমরা দেখে নিই অট টু এর ব্যবহার। অট টুকে আমরা ব্যবহার করে থাকি নৈতিক দায়িত্ব বা প্রয়োজন বোঝাতে। যেমন, তোমার বাবা মাকে সম্মান করা উচিত। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ইউজ টু। ইউজ টুকে ব্যবহার করা হয় অতীতে নিয়মিত অভ্যাস বা অবস্থা বোঝাতে। যেমন, সে ছোটবেলায় খুব খেলতো। হি ইউজ টু প্লে এ লট। হি ইউজ টু প্লে এ লট। নিড টু। নিড টুকে ব্যবহার করা হয় প্রয়োজন বোঝাতে। যেমন, তোমার বাড়িতে থাকা প্রয়োজন। ইউ নিড টু স্টে হোম। ইউ নিড টু স্টে হোম। রুলস ফর ইউজিং হেল্পিং ভার্বস। প্রাইমারি অক্সিলারিজ টেন্স এবং ভয়েস পরিবর্তনে সাহায্য করে। মডেল ভার্বস কখনো একা ব্যবহৃত হয় না, এগুলোর পরেই মূল ভার্ব বসে। সেমি মডেলস প্রধানত নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ব্যবহৃত হয়। মডাল অক্সিলারিজের পরে সর্বদা বেস ভার্ব বসে। হেল্পিং ভার্ব সঠিকভাবে ব্যবহার করলে আপনার বাক্যের স্ট্রাকচার পরিষ্কার এবং গ্রামাটিক্যাল সেন্স উন্নত হয়। প্র্যাকটিস রেগুলারলি টু মাস্টার দেম। ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হলো দুটি বা ততোধিক শব্দের সমন্বয়, যা একসাথে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। এটি আমাদের দৈনন্দিন কথাবার্তায় খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমরা ফ্রেজাল ভার্বের বাংলা অর্থ এবং সহজ উদাহরণ সহ ব্যবহার পদ্ধতি শিখব, যা বিশেষ করে বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। ব্রেকডাউন। ব্রেকডাউন মানে ভেঙে পড়া। যেমন, গাড়িটি ভেঙে পড়ল। দ্য কার ব্রোক ডাউন। দ্য কার ব্রোক ডাউন। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমরা ব্রেকের পাস্ট ফর্ম ব্রোককে ব্যবহার করলাম। সে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। শি ব্রোক ডাউন ক্রাইং। শি ব্রোক ডাউন ক্রাইং। পরের ফ্রেজাল ভার্বটা শেখা যাক। ব্রিং আপ। ব্রিং আপ মানে উল্লেখ করা। সে তার প্রজেক্টের কথা উল্লেখ করল। হি ব্রট আপ হিজ প্রজেক্ট। হি ব্রট আপ হিজ প্রজেক্ট। মিটিংয়ে সে নতুন একটি বিষয় উল্লেখ করল। শি ব্রট আপ এ নিউ টপিক ইন দ্য মিটিং। শি ব্রট আপ এ নিউ টপিক ইন দ্য মিটিং। ক্যারি আউট। ক্যারি আউট মানে সম্পাদন করা। তারা তাদের পরিকল্পনা সম্পাদন করল। দে ক্যারিড আউট দেয়ার প্ল্যান। দে ক্যারিড আউট দেয়ার প্ল্যান। শিক্ষক পরীক্ষাটি সম্পাদন করলেন। দ্য টিচার ক্যারিড আউট দ্য এক্সাম। দ্য টিচার ক্যারিড আউট দ্য এক্সাম। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে খুঁজে পাওয়া। আমি একটি পুরনো ছবি খুঁজে পেলাম। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো। তারা একটি আকর্ষণীয় নিবন্ধ খুঁজে পেল। দে কেম অ্যাক্রস অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল। দে কেম অ্যাক্রস অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল। কাট ডাউন। কাট ডাউন মানে কমানো। সে চিনি খাওয়া কমানোর চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু কাট ডাউন অন সুগার। হি ইজ ট্রাইং টু কাট ডাউন অন সুগার। আমি বিদ্যুৎ খরচ কমাচ্ছি। আই অ্যাম কাটিং ডাউন অন ইলেকট্রিসিটি ইউজ। আই অ্যাম কাটিং ডাউন অন ইলেকট্রিসিটি ইউজ। ডিল উইথ। ডিল উইথ মানে সমাধান করা। সে সমস্যাটি সমাধান করেছে। হি ডেল্ট উইথ দ্য প্রবলেম। হি ডেল্ট উইথ দ্য প্রবলেম। শিক্ষক ছাত্রের প্রশ্নের সমাধান করলেন। দ্য টিচার ডেল্ট উইথ দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন। দ্য টিচার ডেল্ট উইথ দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন।
ফিগার আউট, ফিগার আউট মানে বুঝতে পারা। আমি সমস্যাটি বুঝতে পেরেছি। আই ফিগার্ড আউট দ্য প্রবলেম, আই ফিগার্ড আউট দ্য প্রবলেম। তারা কিভাবে এটি কাজ করে তা বুঝে গেছে। দে ফিগার্ড আউট হাউ ইট ওয়ার্কস, দে ফিগার্ড আউট হাউ ইট ওয়ার্কস। গেট অ্যালং, গেট অ্যালং মানে মিলেমিশে থাকা। আমরা একে অপরের সাথে ভালোভাবে মিলে থাকি। উই গেট অ্যালং ওয়েল উইথ ইচ আদার, উই গেট অ্যালং ওয়েল উইথ ইচ আদার। সহকর্মীরা একসাথে ভালোভাবে কাজ করছে। দ্য কলিগস আর গেটিং অ্যালং ওয়েল, দ্য কলিগস আর গেটিং অ্যালং ওয়েল। গিভ আপ, গিভ আপ মানে হার মানা বা ছেড়ে দেওয়া। যেমন সে তার পড়াশোনা ছেড়ে দিয়েছে। হি গেভ আপ স্টাডিং, হি গেভ আপ স্টাডিং। তারা ম্যাচে হার মানেনি। দে ডিডন্ট গিভ আপ ইন দ্য ম্যাচ, দে ডিডন্ট গিভ আপ ইন দ্য ম্যাচ। লুক আফটার, লুক আফটার মানে যত্ন নেওয়া। সে তার ছোট ভাইয়ের যত্ন নেয়। শি লুকস আফটার হার ইয়াঙ্গার ব্রাদার, শি লুকস আফটার হার ইয়াঙ্গার ব্রাদার। তারা তাদের পোষা কুকুরের যত্ন নেয়। দে লুক আফটার দেয়ার পেট ডগ, দে লুক আফটার দেয়ার পেট ডগ। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষা করা। আমি ছুটির দিনের অপেক্ষা করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডে। আমরা নতুন সিনেমা দেখার অপেক্ষা করছি। উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য নিউ মুভি, উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য নিউ মুভি। মেকআপ, মেকআপ মানে তৈরি করা। তারা একটি গল্প তৈরি করেছে। দে মেড আপ এ স্টোরি, দে মেড আপ এ স্টোরি। সে একটি গান তৈরি করেছে। শি মেড আপ এ সং, শি মেড আপ এ সং। পিক আপ, পিক আপ মানে তুলে নেওয়া। সে মাটি থেকে কলমটি তুলেছে। শি পিকড আপ দ্য পেন ফ্রম দ্য গ্রাউন্ড, শি পিকড আপ দ্য পেন ফ্রম দ্য গ্রাউন্ড। আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু পিক আপ মাই ফ্রেন্ডস, আই অ্যাম গোয়িং টু পিক আপ মাই ফ্রেন্ডস। এখানে দেখা করতে যাওয়া বা তাদেরকে আনতে যাওয়া অর্থে পিক আপ কথাটিকে ব্যবহার করা হয়েছে। পুট অফ, পুট অফ মানে স্থগিত করা। তারা মিটিংটি স্থগিত করেছে। দে পুট অফ দ্য মিটিং, দে পুট অফ দ্য মিটিং। খারাপ আবহাওয়ার কারণে আমরা ভ্রমণটি স্থগিত করেছি। উই পুট অফ আওয়ার ট্রিপ ডিউ টু ব্যাড ওয়েদার, উই পুট অফ আওয়ার ট্রিপ ডিউ টু ব্যাড ওয়েদার। রান ইনটু, রান ইনটু মানে সম্মুখীন হওয়া। আমি তার সাথে বাজারে সম্মুখীন হলাম। আই র্যান ইনটু হিম অ্যাট দ্য মার্কেট, আই র্যান ইনটু হিম অ্যাট দ্য মার্কেট। আমরা পুরনো বন্ধুর সাথে সম্মুখীন হলাম। উই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড, উই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দে টার্ন ডাউন হিজ অফার, দে টার্ন ডাউন হিজ অফার। সে চাকরির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। শি টার্ন ডাউন দ্য জব অফার, শি টার্ন ডাউন দ্য জব অফার। ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে কাজ করা। তারা একটি সমাধান বের করেছে। দে ওয়ার্কড আউট এ সলিউশন, দে ওয়ার্কড আউট এ সলিউশন। সে প্রতিদিন ব্যায়াম করে। হি ওয়ার্কস আউট এভরিডে, হি ওয়ার্কস আউট এভরিডে। রাইট ডাউন, রাইট ডাউন মানে লেখা বা নোট করা। যেমন সে সব কিছু নোট করে রেখেছে। শি রাইটস ডাউন এভরিথিং, শি রাইটস ডাউন এভরিথিং। আমি তার নির্দেশনা লিখে রেখেছি। আই রোট ডাউন হিজ ইনস্ট্রাকশনস, আই রোট ডাউন হিজ ইনস্ট্রাকশনস। ক্যাচ আপ, ক্যাচ আপ মানে ধরা বা পাওয়া। আমি দ্রুত ধরা দিচ্ছি। আই এম ক্যাচিং আপ কুইকলি, আই এম ক্যাচিং আপ কুইকলি। তারা খেলার সময় ধরা পড়েছে। দে কট আপ ডিউরিং দ্য গেম, দে কট আপ ডিউরিং দ্য গেম। কাম আপ উইথ, কাম আপ উইথ মানে বের করা বা উদ্ভাবন করা। যেমন সে একটি ধারণা বের করেছে। শি কেম আপ উইথ অ্যান আইডিয়া, শি কেম আপ উইথ অ্যান আইডিয়া। আমি একটি পরিকল্পনা উদ্ভাবন করেছি। আই কেম আপ উইথ এ প্ল্যান, আই কেম আপ উইথ এ প্ল্যান। ড্রপ অফ, ড্রপ অফ মানে নামিয়ে দেওয়া। সে আমাকে স্কুলে নামিয়ে দিয়েছে। হি ড্রপড মি অফ অ্যাট স্কুল, হি ড্রপড মি অফ অ্যাট স্কুল। তারা তাদের বন্ধুদের পার্টিতে নামিয়ে দিয়েছে। দে ড্রপড অফ দেয়ার ফ্রেন্ডস অ্যাট দ্য পার্টি, দে ড্রপড অফ দেয়ার ফ্রেন্ডস অ্যাট দ্য পার্টি। ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে জানা বা উদ্ধার করা। যেমন আমি জানতে পারলাম সে কোথায় থাকে। আই ফাউন্ড আউট হোয়ার হি লিভস,
I found out where he lives. সে তার ব্যাগটি কোথায় রেখেছে জানতে পারল। He found out where he kept his bag. He found out where he kept his bag. Get over. Get over মানে পার হওয়া বা উত্তীর্ণ হওয়া। সে তার অসুস্থতা পার হয়েছে। He got over his illness. He got over his illness. তারা তাদের পরীক্ষার উদ্বেগ পার হয়েছে। They got over their exam anxiety. They got over their exam anxiety. Go through. Go through মানে যাচাই করা বা অতিক্রম করা। আমরা তার রিপোর্ট যাচাই করেছি। We went through his report. We went through his report. তারা একটি কঠিন সময় অতিক্রম করেছে। They went through a tough time. They went through a tough time. Hold on. Hold on মানে অপেক্ষা করা বা ধরে রাখা। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন। Please hold on for a moment. Please hold on for a moment. সে তার বিশ্বাস ধরে রেখেছে। He held on to his beliefs. He held on to his beliefs. Let down. Let down মানে হতাশ করা। আমি তোমাকে হতাশ করব না। I will not let you down. I will not let you down. সে তার পিতামাতাকে হতাশ করেছে। He let down his parents. He let down his parents. যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। লেট এবং লেটসের ব্যবহার। লেট এবং লেটস ইংরেজিতে অনুরোধ, অনুমতি বা প্রস্তাব বোঝাতে ব্যবহৃত হয়। তবে এই দুটি শব্দের প্রয়োগে কিছু পার্থক্য রয়েছে। আজকে আমি সহজভাবে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। আশা করি আজকের পর আর ভুল হবে না। লেট। লেট শব্দটি কাউকে কিছু করতে অনুমতি দেওয়া বা করার জন্য অনুরোধ জানাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, লেট হিম গো। লেট হিম গো, তাকে যেতে দাও। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে লেটকে বসানো হলো, তারপর অবজেক্ট হিমকে বসানো হলো, তারপর মেন ভার্বকে বসানো হলো। এখানে মেন ভার্ব হলো গো। আশা করি আপনি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ দেখা যাক। লেট মি ট্রাই। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। লেট হার সিং দ্য সং। লেট হার সিং দ্য সং, তাকে গানটি গাইতে দাও। এখানে লেটের অর্থ হলো কাউকে কিছু করতে অনুমতি দেওয়া। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। লেটস। লেটস হলো লেট আসের কন্ট্রাক্টেড ফর্ম। এটি সাধারণত প্রস্তাব বা পরামর্শ দিতে ব্যবহৃত হয় এবং এটি সবসময় প্রথম পুরুষের বা উইয়ের সঙ্গে যুক্ত হয়। স্ট্রাকচার লেটস প্লাস ভার্ব, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, লেটস প্লে ফুটবল। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। লেটস গো টু দ্য পার্ক। লেটস গো টু দ্য পার্ক, চলো পার্কে যাই। লেটস ওয়াচ এ মুভি। লেটস ওয়াচ এ মুভি, চলো একটি সিনেমা দেখি। এখানে লেটসের অর্থ হলো একসঙ্গে কিছু করার প্রস্তাব বা আমন্ত্রণ। ডিফারেন্স বিটুইন লেট অ্যান্ড লেটস। লেট, এটি অন্য কাউকে কিছু করতে অনুমতি দেয়। উদাহরণ, লেট হিম ডু হিজ ওয়ার্ক। লেট হিম ডু হিজ ওয়ার্ক, তাকে তার কাজ করতে দাও। লেটস, এটি একসঙ্গে কিছু করার প্রস্তাব দেয়। ফর এক্সাম্পল, লেটস ফিনিশ দ্য প্রজেক্ট টুগেদার। লেটস ফিনিশ দ্য প্রজেক্ট টুগেদার, চলো একসঙ্গে প্রজেক্টটি শেষ করি। এবার কিছু কমন মিস্টেকস দেখা যাক। যেমন ডোন্ট সে লেটস হি গো। লেটস হি গো, এই বাক্যটি ভুল। কারেক্ট সেন্টেন্স হবে লেট হিম গো। লেট হিম গো, তাকে যেতে দাও। আর একটা কমন মিস্টেক দেখা যাক। ডোন্ট সে লেট মি উই ডু দিস। লেট মি উই ডু দিস, এটি পুরোপুরি একটি ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্স হবে লেটস ডু দিস। লেটস ডু দিস, চলো এটি করি। প্র্যাকটিস সেন্টেন্সেস। ফর এক্সাম্পল, লেট হার এক্সপ্লেন। লেট হার এক্সপ্লেন, তাকে ব্যাখ্যা করতে দাও। এখানে আমরা লেটের ব্যবহার করলাম। লেটস হ্যাভ ডিনার টুগেদার। লেটস হ্যাভ ডিনার টুগেদার, চলো একসঙ্গে রাতের খাবার খাই। লেট হিম স্পিক। লেট হিম স্পিক, তাকে কথা বলতে দাও। লেটস ভিজিট দ্য মিউজিয়াম। লেটস ভিজিট দ্য মিউজিয়াম, চলো জাদুঘর ভ্রমণ করি।
ডিফারেন্স বিটুইন লেটস অ্যান্ড লেটাস। লেটস এবং লেটাস প্রায় একই রকম অর্থে ব্যবহৃত হয়, তবে তাদের ব্যবহার এবং প্রেক্ষাপট কিছুটা আলাদা। লেটসের ব্যবহার। লেটস হলো লেটাসের কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত ফর্ম। এটি সাধারণত সাজেশন, ইনভিটেশন বা প্রপোজাল বোঝাতে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচার। লেটস প্লাস ভার্ব। এখানে হবে ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, লেটস গো টু দ্য পার্ক। লেটস গো টু দ্য পার্ক, চলো পার্কে যাই। লেটস ওয়াচ এ মুভি, চলো একটা মুভি দেখি। লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার, চলো একসাথে লাঞ্চ করি। লেটস সবসময় উই বা আস বোঝায় এবং একসঙ্গে কিছু করার প্রস্তাব দেয়। এবার আমরা দেখব লেটাসের ব্যবহার। লেটাস মূলত ফর্মাল কনটেক্সটে ব্যবহৃত হয়। এটি সাধারণত পারমিশন চাওয়া বা ফর্মাল ইনভিটেশন বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার। লেটাস প্লাস ভার্ব, তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, লেট আস বিগিন দ্য মিটিং। লেট আস বিগিন দ্য মিটিং, আমাদের মিটিং শুরু করতে দিন। লেট আস প্রে ফর পিস। লেট আস প্রে ফর পিস, আমাদের শান্তির জন্য প্রার্থনা করতে দিন। লেট আস ডিসকাস দিস ম্যাটার। লেট আস ডিসকাস দিস ম্যাটার, আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে দিন। লেটাসের অর্থ কখনো কখনো আমাদের করতে দিন বোঝায়, যা বেশিরভাগ ক্ষেত্রেই ফর্মাল টোনে ব্যবহার করা হয়। ডিফারেন্স বিটুইন লেটস অ্যান্ড লেটাস। লেটসকে ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয় আর লেটাসকে ফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়। লেটসকে ফ্রেন্ডলি অর ক্যাজুয়াল অর্থে ব্যবহার করা হয়। লেটাসকে রেসপেক্টফুল এবং অফিসিয়াল পারপাসে ব্যবহার করা হয়। লেটস হলো লেটাসের কন্ট্রাক্টেড ফর্ম, মানে লেটাসের সংক্ষিপ্ত রূপ, আর লেটাস হলো ফুল ফর্ম। আর একটা এক্সাম্পল দেখা যাক। লেটস প্লে এ গেম। লেটস প্লে এ গেম, চলো একটা খেলা খেলি। এই উদাহরণটি কিন্তু ইনফর্মাল ওয়েতে আছে। লেটাসের একটা উদাহরণ দেখা যাক। লেট আস অর্গানাইজ দ্য ফাইলস। লেট আস অর্গানাইজ দ্য ফাইলস, আমাদের ফাইলগুলো গুছাতে দিন। এটা কিন্তু ফর্মাল ওয়েতে লেটাসকে ব্যবহার করা হলো। লেটস গো শপিং। লেটস গো শপিং, চলো শপিংয়ে যাই। লেটাসের আর একটা ব্যবহার দেখা যাক। লেট আস প্রসিড উইথ দ্য প্ল্যান। লেট আস প্রসিড উইথ দ্য প্ল্যান, আমাদের পরিকল্পনাটি এগিয়ে নিতে দিন। লেটস সেলিব্রেট ইউর সাকসেস, চলো তোমার সাফল্য উদযাপন করি। লেট আস ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফিউচার। লেট আস ওয়ার্ক হার্ড ফর আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে দিন। লেটস টেক এ ব্রেক। লেটস টেক এ ব্রেক, চলো একটি বিরতি নিই। লেট আস অ্যাড্রেস দ্য ইস্যু। লেট আস অ্যাড্রেস দ্য ইস্যু, আমাদের এই সমস্যাটি সমাধান করতে দিন। কনক্লুশন। লেটস এবং লেটাস ব্যবহার করার সময় বাক্যের টোন এবং কনটেক্সট অনুযায়ী বেছে নেওয়া উচিত। লেটস হলো বেশি ক্যাজুয়াল এবং কনভারসেশনাল, আর লেটাস হলো ফর্মাল এবং রেসপেক্টফুল। এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম লেট এবং লেটসের ব্যবহার এবং তাদের পার্থক্য। আমি আশা করি আজকের এই এক্সপ্লেনেশন এবং উদাহরণগুলো আপনাদের হেল্পফুল লেগেছে এবং আপনাদের স্পোকেন ইংলিশ আরও সহজ এবং কনফিডেন্ট করবে। প্রিপোজিশনস কিভাবে ব্যবহার করবেন। প্রিপোজিশনস এমন শব্দ যা একটি নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। এটি সময়, স্থান, দিকনির্দেশ, কারণ, পদ্ধতি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। প্রিপোজিশনস সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে তোলে। এবার আমরা দেখব প্রিপোজিশনের ধরন ও ব্যবহার। প্রথমত, প্লেস রিলেটেড প্রিপোজিশনস, মানে স্থান নির্দেশক প্রিপোজিশনস। একটি নির্দিষ্ট স্থানের অবস্থান বোঝাতে একে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের ওপর আছে। এখানে ওপর বোঝাতে অনকে ব্যবহার করা হলো। দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার, কলমটি চেয়ারের নিচে আছে। এখানে নিচে বলতে আন্ডারকে ব্যবহার করা হলো। শি ইজ সিটিং বিসাইড মি, সে আমার পাশে বসে আছে। এখানে পাশে অর্থে বিসাইডকে ব্যবহার করা হলো। তাহলে অন, আন্ডার, বিসাইড এরা হলো প্লেস রিলেটেড প্রিপোজিশনস।
বা এদেরকে ব্যবহার করা হয় স্থান নির্দেশ করতে। পরের প্রিপোজিশনগুলো দেখা যাক। টাইম রিলেটেড প্রিপোজিশনস বা বলতে পারেন সময় নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজ কখন ঘটছে তা বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই উইল মিট ইউ অ্যাট 5 PM। আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। এখানে সময় বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করেছি। হি ওয়াজ বর্ন ইন 1990। সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। এখানে সাল বোঝাতে সালের আগে আমরা ইনকে ব্যবহার করেছি। উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে। আমরা সোমবারের মধ্যে প্রজেক্ট শেষ করব। এখানে বারের আগে বাইকে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাট, ইন, বাই এরা হলো সময় নির্দেশক প্রিপোজিশনস বা টাইম রিলেটেড প্রিপোজিশনস। পরের প্রিপোজিশনগুলো শেখা যাক। ডাইরেকশন রিলেটেড প্রিপোজিশনস বা বলতে পারেন দিক নির্দেশক প্রিপোজিশনস। কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনগুলোকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেল। সে কোথায় গেল? না বাজারে গেল। এই দিক বোঝাতে আমরা এখানে টুকে ব্যবহার করলাম, টু দ্য মার্কেট। শি র্যান ইনটু দ্য রুম। সে ঘরের মধ্যে দৌড়ে গেল। এখানেও একটা দিক বোঝাচ্ছে। এখানে দৌড়ানোর দিক বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। দ্য চাইল্ড জাম্পড ওভার দ্য ফেন্স। বাচ্চাটি বেড়ার উপর দিয়ে লাফ দিল। এখানেও দিক নির্দেশ করতে আমরা ওভারকে ব্যবহার করলাম। এখানে আমরা দিক নির্দেশ করতে টু, ইনটু এবং ওভারকে ব্যবহার করলাম। তাহলে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয় কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস এদেরকে বলতে পারেন কারণ নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজের কারণ বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। তার কঠোর পরিশ্রমের কারণে সে সফল হয়েছে। এখানে অফকে ব্যবহার করা হয়েছে একটা কারণ বোঝাতে। কারণ সে কঠোর পরিশ্রম করেছিল, তাই সে সফল হয়েছে। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য রেন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুলটা বন্ধ ছিল, কিন্তু তার কারণ কি? বৃষ্টি। সেটা বোঝাতে এখানে ডিউ টুকে ব্যবহার করা হয়েছে। উই আর হ্যাপি ফর ইউর অ্যাচিভমেন্ট। উই আর হ্যাপি ফর ইউর অ্যাচিভমেন্ট। তোমার সাফল্যের জন্য আমরা খুশি। তাহলে আমরা দেখলাম অফ, ডিউ টু, ফর এই ধরনের প্রিপোজিশনগুলিকে ব্যবহার করা হয় কারণ নির্দেশ করতে, বা এদেরকে বলা হয় কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস। এবার আমরা শিখব প্রিপোজিশন ব্যবহারের গুরুত্বপূর্ণ টিপস। প্রিপোজিশনের পরে সবসময় একটি নাউন বা প্রোনাউন থাকে। ফর এক্সাম্পল, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল। এখানে দ্য টেবিল হলো একটি নাউন, তার আগে আমরা অনকে ব্যবহার করেছি। সাধারণত এইভাবেই ইংরেজিতে প্রিপোজিশনকে ব্যবহার করা হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় টিপস, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তা আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। এখানে সিং ভার্ব, যেহেতু ভার্বের আগে অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে সিঙ্গিংকে ব্যবহার করা হলো। এটাও আপনাকে মনে রাখতে হবে। প্রিপোজিশন বাক্যে পরিবর্তন করলে অর্থ পরিবর্তিত হতে পারে। যেমন হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম। সে ঘরের ভিতরে আছে। কিন্তু তার বদলে যদি বলি হি ইজ অন দ্য রুম। হি ইজ অন দ্য রুম, তাহলে এর মানে হবে সে ঘরের উপর বা ছাদে আছে। তাহলে আমরা দেখলাম ইনের জায়গায় অনকে ব্যবহার করলে বাক্যের কিভাবে অর্থের পরিবর্তন হয়। এবার আমরা দেখব কিছু সাধারণ প্রিপোজিশন এবং তাদের ব্যবহার। অ্যাট একটি নির্দিষ্ট পয়েন্ট বা অবস্থান বোঝায়। যেমন আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল। আই অ্যাম অ্যাট স্কুল। সে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। অন, অন মানে উপর, কোনো কিছুর ওপর বা দিন বোঝাতে ব্যবহার করা হয়। বইটি টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। সে সোমবার আসবে, হি উইল কাম অন মানডে। হি উইল কাম অন মানডে।
এখানে দিন বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ইন, ইন মানে ভিতরে। একটি স্থান বা একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। যেমন আমি ঘরের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন দ্য রুম। এখানে ইন একটি স্থান নির্দেশ করছে। আবার সে 5 মিনিটের মধ্যে আসবে, হি উইল কাম ইন 5 মিনিটস, হি উইল কাম ইন 5 মিনিটস। এখানে একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হলো। আন্ডার, আন্ডার মানে নিচে। যেমন বলটি টেবিলের নিচে, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। কুকুরটি বিছানার নিচে শুয়ে আছে, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। বাই, বাই মানে কাছে বোঝায়, আবার বাই মানে দ্বারা বোঝায়। যেমন গাছটি নদীর পাশে, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার। বইটি তার দ্বারা লেখা হয়েছে, দ্য বুক ইজ রিটেন বাই হিম, দ্য বুক ইজ রিটেন বাই হিম। এখানে দ্বারা বোঝাতে বাইকে ব্যবহার করা হয়েছে। উইথ, উইথ মানে সঙ্গে। সে তার বন্ধুর সঙ্গে আছে, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড। আমরা আনন্দের সঙ্গে নাচলাম, উই ড্যান্সড উইথ জয়, উই ড্যান্সড উইথ জয়। টু, টু মানে দিকে বা যাওয়া। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম। ফর, ফর মানে জন্য। এই ফুলটি তোমার জন্য, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ। আমি পরীক্ষার জন্য পড়ছি, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। অফ, অফ মানে এর। অফ দখল বা সম্পর্ক নির্দেশ করে। যেমন এটি একটি বইয়ের ছবি, দিস ইজ এ পিকচার অফ এ বুক, দিস ইজ এ পিকচার অফ এ বুক। সে আমার বন্ধুর ভাই, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড। এখানে একটা সম্পর্ক নির্দেশ করছে। ওভার, ওভার মানে উপরে। প্লেনটি শহরের উপরে উঠছে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। সে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ। দ্য স্টুডেন্টস ইজ প্লেয়িং ফুটবল। এই বাক্যটি ভুল। কারেক্ট সেন্টেন্স হলো, দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল, দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল। ছাত্ররা ফুটবল খেলছে। বাক্যটি বহুবচন, কারণ এখানে সাবজেক্ট স্টুডেন্টস, তাই এখানে ইজ ব্যবহার করা ভুল। বহুবচনের জন্য আরকে ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা ইংরেজি বলার বা লেখার সময় ছোট ছোট ভুল করে ফেলি, যা আমাদের বাক্যকে অস্পষ্ট বা ভুল করে তোলে। এই ভুলগুলো শুধরানো খুব সহজ, যদি আমরা সঠিক নিয়মগুলো বুঝে নিই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই শব্দগুলোর সঠিক ব্যবহার করতে হয় এবং সেই সাথে প্র্যাকটিসের জন্য উদাহরণও দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দে ওয়াজ লেট ফর দ্য মিটিং। এই বাক্যটি ভুল, তাহলে সঠিক বাক্যটি হবে দে ওয়ার লেট ফর দ্য মিটিং, দে ওয়ার লেট ফর দ্য মিটিং। তারা মিটিংয়ে দেরি করেছিল। দে বহুবচন, তাই ওয়াজ নয় ওয়ারকে ব্যবহার করতে হবে। দে ডাজ দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। এটা ভুল বাক্য। সঠিক বাক্যটি হবে দে ডু দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি, দে ডু দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। তারা নিয়মিত তাদের বাড়ির কাজ করে। ডাজ একবচন, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়। দে বহুবচন হওয়ায় ডু ব্যবহার করতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। হি ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। এটাও ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্সটি হবে হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি, হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি। সে তার কাজ সাবধানে করে। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু এর পরিবর্তে ডাজকে ব্যবহার করতে হবে। শি ডিড নট ওয়েন্ট টু স্কুল। এই বাক্যটি ভুল। কারেক্ট সেন্টেন্স হবে শি ডিড নট গো টু স্কুল, শি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। ডিড ব্যবহারের পরে ক্রিয়ার মূল রূপ গোকে ব্যবহার করতে হবে। যদি আমরা গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্টকে ব্যবহার করি তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। শি ওয়াজ গো টু দ্য মার্কেট। এটাও ভুল বাক্য। সঠিক বাক্যটি হবে শি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গিয়েছিল।
ওয়াজ অ্যাকশন ভার্বের সাথে ব্যবহৃত হয় না যদি তা চলমান অবস্থা না বোঝায়। এখানে সরাসরি ওয়েন্টকে ব্যবহার করতে হবে। হি ইজ সিক ইয়েস্টারডে, এটা ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্স হবে হি ওয়াজ সিক ইয়েস্টারডে, সে গতকাল অসুস্থ ছিল। অতীত বোঝানোর জন্য ইজ নয় ওয়াজকে ব্যবহার করতে হবে। ডিড হি ডাজ হিজ হোমওয়ার্ক, এটাও একটা ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্স হবে ডিড হি ডু হিজ হোমওয়ার্ক, ডিড হি ডু হিজ হোমওয়ার্ক, তিনি কি তার বাড়ির কাজ করেছেন। ডিড অতীত বোঝায়, তাই ডাজ নয় ডুকে ব্যবহার করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শিখব কিভাবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এগুলো হলো এমন কিছু শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনে এবং বাক্য গঠনে অপরিহার্য। অনেক সময় এগুলোর সঠিক ব্যবহার না জানার কারণে আমরা ভুল করি। তাই আজ আমি আপনাদের সহজ ভাষায় এগুলোর নিয়ম এবং উদাহরণগুলো ব্যাখ্যা করব। ভিডিওটি ভালোভাবে দেখুন এবং শেষ পর্যন্ত দেখার পর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড এদের ব্যবহার। এই শব্দগুলো ইংরেজি ভাষায় বিভিন্ন সময়ে এবং ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এগুলোর ব্যবহার ইংরেজি গ্রামারের নিয়ম এবং বাক্যের অর্থের উপর নির্ভর করে। নিচে প্রতিটির ব্যাখ্যা এবং উদাহরণ দেওয়া হলো। ইজ, অ্যাম, আর এগুলোকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো বর্তমানকালের টু বি ভার্ব। ব্যবহার: অবস্থা, পরিচয়, স্থান বা চলমান অবস্থা বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে। ইজ, প্রথমে আমরা শিখব ইজের ব্যবহার। ইজকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর সাথে ইজকে ব্যবহার করা হলো। বিড়ালটি টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এখানেও ক্যাট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব অ্যাম এর ব্যবহার। অ্যামকে ফার্স্ট পারসন আই এর সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, অ্যামকে শুধুমাত্র আই এর সাথেই ব্যবহার করা হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড। এবার আমরা শিখব আর এর ব্যবহার। আরকে ব্যবহার করা হয় তুমি, তোমরা, আমরা, তারা বা ইউ, উই, দে এবং প্লুরাল নাউনের সাথে। ফর এক্সাম্পল, তারা খুশি। দে আর হ্যাপি। দে আর হ্যাপি। তোমরা কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ? তাহলে আমরা দেখলাম আরকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে। এখানে দে এবং ইউ হলো প্লুরাল সাবজেক্ট। এবার আমরা শিখব ওয়াজ ওয়ারের ব্যবহার। ওয়াজ ওয়ারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো অতীতকালের টু বি ভার্ব। প্রথমে আমরা শিখব ওয়াজের ব্যবহার। ওয়াজকে একবচন মানে আই, হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গতকাল বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, এখানে আই এর সাথে ওয়াজকে ব্যবহার করা হলো, কিন্তু মনে রাখতে হবে এটা শুধুমাত্র পাস্ট টেন্সেই ব্যবহার করা হয়। সে স্কুলে ছিল। হি ওয়াজ অ্যাট স্কুল। হি ওয়াজ অ্যাট স্কুল, এটাও পাস্ট টেন্স এবং হি এর সাথে ওয়াজকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ারকে ব্যবহার করা হয় বহুবচন মানে উই, ইউ, দে বা প্লুরাল নাউনের সাথে। ফর এক্সাম্পল, আমরা তখন খুশি ছিলাম। উই ওয়ার হ্যাপি দেন। উই ওয়ার হ্যাপি দেন। তারা বাইরে ছিল। দে ওয়ার আউটসাইড। দে ওয়ার আউটসাইড। তাহলে আমি আপনাকে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব ডু ডাজের ব্যবহার। ডু ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে। এগুলো বর্তমানকালে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এদেরকে ব্যবহার করা হয় প্রশ্ন, নেতিবাচক বাক্য এবং জোরালো বাক্য তৈরিতে। ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে বা বহুবচন নাউনের সাথে। যেমন, তুমি কি তোমার কাজ করো? ডু ইউ ডু ইউর ওয়ার্ক? ডু ইউ ডু ইউর ওয়ার্ক? তারা বই পড়ে। দে ডু রিড বুকস। দে ডু রিড বুকস, এখানে বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো।
তাহলে আমরা শিখলাম ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে বা বহুবচন নাউনের সাথে। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। ফর এক্সাম্পল, সে কি গান গায়? ডাজ হি সিং? ডাজ হি সিং? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আমরা ডাজ দিয়ে শুরু করেছি। এটি ভালো কাজ করে। ইট ডাজ এ গুড জব। ইট ডাজ এ গুড জব। তাহলে আমরা শিখলাম ডাজকে ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বা হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব ডিডের ব্যবহার। ডিডকে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। ডিড অতীতকালের হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ডিডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে, নেতিবাচক বাক্য তৈরিতে এবং অতীতে ঘটে যাওয়া কাজ বোঝাতে। ফর এক্সাম্পল, তুমি কি তোমার কাজ করেছিলে? ডিড ইউ ডু ইউর ওয়ার্ক? ডিড ইউ ডু ইউর ওয়ার্ক? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা ডিডের সাহায্য নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। আর একটা উদাহরণ দেখা যাক। সে আমাকে সাহায্য করেছিল। হি ডিড হেল্প মি। হি ডিড হেল্প মি। এটা পাস্ট টেন্স। এখানে আমরা ডিডকে ব্যবহার করে এটাকে পাস্ট টেন্স করেছি। আমি সিনেমাটি দেখিনি। আই ডিড নট ওয়াচ দ্য মুভি। আই ডিড নট ওয়াচ দ্য মুভি। এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে আমরা ডিড নটকে ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। তাহলে আমরা যা শিখলাম, ইজকে ব্যবহার করা হয় বর্তমান কালের একবচনের সাথে, যেমন হি ইজ হ্যাপি। হি ইজ হ্যাপি। অ্যামকে ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে। আই অ্যাম এ টিচার। আই অ্যাম এ টিচার। আরকে ব্যবহার করা হয় বহুবচন বা তুমির সাথে, যেমন দে আর রেডি। দে আর রেডি। ওয়াজ। ওয়াজকে ব্যবহার করা হয় একবচন এবং অতীতকালে। ফর এক্সাম্পল, শি ওয়াজ টায়ার্ড। শি ওয়াজ টায়ার্ড। ওয়ারকে ব্যবহার করা হয় বহুবচনের সাথে এবং অতীতকালে। উই ওয়ার লেট। উই ওয়ার লেট। ডুকে বর্তমানকালে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে, যেমন ডু ইউ প্লে। ডু ইউ প্লে। ডাজ। ডাজকেও বর্তমানকালে ব্যবহার করা হয় হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। ডাজ হি ওয়ার্ক। ডাজ হি ওয়ার্ক। ডিড। ডিডকে অতীতকালে ব্যবহার করা হয় এবং সব ব্যক্তির সাথে ব্যবহার করা যায়, যেমন ডিড দে কাম। ডিড দে কাম। এগুলো শিখে প্রতিদিনের ব্যবহারে অভ্যেস করলে ইংরেজি ব্যাকরণে দক্ষ হওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। আশা করি এই উদাহরণগুলি আপনাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচের কমেন্ট সেকশানে জানাবেন কোন টপিক নিয়ে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ইংরেজি শিখুন, অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।